ভিসি প্রো ভিসির অপসারণে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন বুয়েটের আন্দোলনরতরা। কাল গণ অনশন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব, কিন্তু তার সুবিধাজনক হবে না মন্তব্য জাপানি রাষ্ট্রদূতের। বাজেট ঠিক করার অঙ্গীকার রাখছেন না এসিসির কর্ণধাররা, আস্থাহীনতাকেই দরপতনের কারণ বলছেন অর্থনীতিবিদরা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম, ইয়াসনা চৌধুরী হৈমি স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। একেএসটিএমটি বার শিরোনাম শুনছিলেন। এছাড়াও খাদ্যের রাসায়নিক সন্ত্রাস নিয়ে রয়েছে ধারাবাহিক প্রতিবেদন। এবার পুরো খবর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। কাল সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত প্রতীকী কর্মসূচি পালন করবেন তারা। এদিকে বিকেলে বুয়েট শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম নামের অপর একটি অংশ পাল্টা কর্মসূচি পালন করেছে। আরাফাত সিদ্দিকের রিপোর্ট। আন্দোলনের পঞ্চম দিনেও বুয়েট উত্তাল। রবিবার সকাল থেকেই আন্দোলনকারীরা মৌন মিছিলে যোগ দিতে প্রশাসনিক ভবনের সামনে এসে জড়ো হন। তাদের বক্তব্য, এখন পথ দুইটি, হয় ভিসি প্রভিসির পদত্যাগ, না হয় অনিয়ম দুর্নীতির কাছে মাথা নত করা। তাদের বারবার এই রকম ডিনাই করে যাওয়া, ওনারা পদত্যাগ করবেন না, এইটা ক্ষেত্র বিশেষে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করে দেওয়ার একটা মতলব বলে মনে করি। আমরা আশা করি জনগণের যে আশা বা আকাঙ্ক্ষা এবং এতগুলো স্টুডেন্টদের চাওয়া পাওয়া, এটাকে রাষ্ট্রপতি সঠিকভাবে মূল্যায়ন করে উনি একটা কার্যকর অবস্থান নিয়ে আমাদের ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ করে দেবেন। তিনটি সংগঠনের নেতৃবৃন্দ যৌথ সভা করে সিদ্ধান্ত গ্রহণ করে যে শিক্ষক সমিতির এই কর্মসূচিতে আমরা একত্রতা ঘোষণা করেছি। পূর্ব ঘোষিত স্মারকলিপি প্রদানের জন্য দুপুরে বঙ্গভবনের দিকে বুয়েটের আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তারা বের হলে রাজধানীর দোয়েল চত্বরে পুলিশি বাধার মুখে পড়ে। তবে এই বাধা নিয়ে কোনো অভিযোগ করেনি শিক্ষক নেতারা। শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম তো, কিন্তু তারপরেও আমার মনে হয় যে রাস্তার হয়তো সমস্যা হতে পারে, তার জন্য ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন। আমরা সেই কারণে আমরা আমাদের প্রতিনিধি হিসাবে যাচ্ছি। এরপর আন্দোলনরত শিক্ষকদের 4 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে আসেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে তারা তাদের দাবি দেওয়া পেশ করেন। বঙ্গভবন থেকে বের হয়ে তারা বলেন, রাষ্ট্রপতির কাছে সমাধান চাওয়া হলেও আন্দোলন কর্মসূচি বন্ধ থাকবে না। সব সময় আমরা ওনার মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের চ্যান্সেলর, উনি মাননীয় চ্যান্সেলর, বুয়েট পরিবারের গার্জিয়ান উনি, আমরা সবসময় ওনার কাছ থেকে নির্দেশনা পাওয়ার আশায় আছি। বিকেলে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের অপর একটি অংশ অপপ্রচার চলছে দাবি করে গণসংযোগ কর্মসূচির নামে সংবাদ সম্মেলন করে। আমরা শুধু এক পক্ষের কথা এতদিন শুনছিলাম, আমরা আরেকটা পক্ষ বুঝতে পারছিলাম না। সেই তথ্যগুলো তুলে ধরবার জন্যই আমাদের এই ফোরাম। এরপর তারা মৌন মিছিল করে এবং আগামীতেও তা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। আর আন্দোলনকারীরা সোমবার প্রতীকী অনশনের ঘোষণা দেন। তবে বুয়েটের উপাচার্য ও উপ উপাচার্য আবারও বললেন, তারা পদত্যাগ করবেন না। তারা যে দাবিটা চাচ্ছে, পদত্যাগ চাচ্ছে ভাইস চ্যান্সেলর প্রফেশন, এটা যৌক্তিক অযৌক্তিক, এটা মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে বুঝতে হবে। এই বোঝার জন্যই আলোচনা করতে হবে, তাদের সাথে করতে হবে, অন্যের সাথে করতে হবে। রাষ্ট্র বড় না আমি বড়, যদি এইরকম সমস্যা, এইরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, রাষ্ট্রের জন্য এই দেশে স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে অনেক লোক শহীদ হয়েছে। অতএব রাষ্ট্রের বৃহত্তর সাথে অনেক কিছুই করার প্রয়োজন হয়। এদিকে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধানদের সোমবার বুয়েটের অচলাবস্থা নিরসনে বৈঠক ডেকেছেন। আমরা এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য সব পক্ষকে আমরা প্রকাশ্যে হয়তো আপনাদের মাধ্যমে আমরা যাই নাই, এই উদ্দেশ্যে যে এইটা আর বাড়াবাড়ি না করে যদি এটা সমাধানের দিকে যায়, সেজন্য আমরা সকলের কাছে নানাভাবে অনুরোধ করছি। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব, কিন্তু তার সুবিধাজনক হবে না বলে মনে করে জাপান। পাশাপাশি এই প্রকল্পে ভিন্ন উৎস থেকে অর্থায়নের ব্যাপারেও সরকারকে সাবধানী হওয়ার পরামর্শ তাদের। সকালে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডি ক্যাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।
তিনি আরও জানান, পদ্মা সেতুতে জাপানের ঋণ চুক্তি বহাল রয়েছে। তবে তারা এ বিষয়ে বিশ্বব্যাংকের মনোভাব এবং বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক সহ অন্যান্য সংস্থার সাথে চলমান বোঝাপড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি। পদ্মা সেতুতে বিশ্বব্যাংক উত্থাপিত দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে জাপান সরকারের এই মুহূর্তে কোনো বক্তব্য নেই। অন্যদিকে বাংলাদেশের রাজনীতিতে সংঘর্ষের পরিমাণ আগের চেয়ে কমে এসেছে উল্লেখ করে জাপানের রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খুব বেশি উদ্বেগ না থাকার কারণেই বাংলাদেশে জাপানের বিনিয়োগ ক্রমেই বাড়ছে। যদি ব্রিজটি তৈরি মূল উদ্দেশ্য হয় তাহলে কোনো সমস্যা না, কিন্তু সরকারের ব্রিজ তৈরির উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেন তা ব্যবহার করতে পারে। তাই পদ্মা সেতুতে অর্থায়নে এদেশের মানুষের আর্থিক সামর্থ্যের বিষয়টা ভাবা জরুরি। শিশুদের গণতান্ত্রিক মানসিকতায় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামী দিনের প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্টস কাউন্সিল সম্মেলন 2012 উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্টুডেন্টস কাউন্সিলের এই অনুষ্ঠানে সরকারের উদ্যোগ সম্পর্কে নিজের অভিব্যক্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গণতন্ত্র কিভাবে চর্চা করতে হয় সারা দেশের প্রাথমিক স্কুলে স্টুডেন্টস কাউন্সিল গঠনের মাধ্যমে সেই শিক্ষা দিল শিশুরা। এ সময় প্রধানমন্ত্রী 2014 সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার ব্যাপারে আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে এই সরকার সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানাতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত 4 দলীয় জোট সরকারের দুর্নীতির কারণে পদ্মা সেতু অর্থায়ন বাতিল হয়েছে। প্রধানমন্ত্রীর এই অভিযোগের প্রেক্ষিতে ফখরুল ইসলাম এ মন্তব্য করেন। বিকেলে নয়াপল্টনে 18 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন ফখরুল। তিনি বলেন, পদ্মা সেতুর দুর্নীতি আড়াল করতে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ধোঁয়া তুলেছে সরকার। সমাবেশে 18 দলীয় জোটের অন্যান্য নেতারা অভিযোগ করেন, সরকার দলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়েছে। অবিলম্বে নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। না হলে গণজোয়ারের মুখে এই সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে বলে হুঁশিয়ার করেন তারা। তিন মাসের মধ্যে পুঁজিবাজারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বললেও 1 বছর পার হওয়ার পরও দায়িত্বে আছেন নিয়ন্ত্রক সংস্থা এসিসির চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থাহীনতা আরও বেড়েই চলছে, আর এ কারণেই ভয়াবহ দরপতন হচ্ছে বাজারে। হাসিফ হাসানের বিশেষ রিপোর্ট। আমাকে হারাবার কিছু নেই, আমি চাকরি করতে আসিনি। আমি এসেছি যদি আমি দেখি যে এই পুঁজিবাজারের উন্নয়নের জন্য, দেশের মঙ্গলের জন্য, আপনাদের সকলের মঙ্গলের জন্য যে কাজ না করতে পারি আমাদের, তাহলে আমরা সেই ভূমিকা না রাখতে পারলে আমরা নির্দিষ্ট চাকরি আমাদের আছে, সেখানে ফেরত যেতে আমরা কুণ্ঠাবোধ করব না। কারণ আমরা নিজেরা এখানে বায়োডাটা দিয়ে আসিনি, আমাদেরকে সিলেক্ট করা হয়েছে টু সার্ভ দি কান্ট্রি। দায়িত্ব ছাড়া বা নেয়ার বিষয় নয়, প্রশ্ন হচ্ছে নতুন এই কমিশন কি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পেরেছে? কারণ এসব কথা যেদিন এসিসি বলেছে তখন ডিএসসির সাধারণ সূচক ছিল প্রায় 6000। অনেক রাইট, অনেক বোনাস এবং অনেক আইপিও যোগ হওয়ার পরও এখন সেই সূচক নেমে গেছে 4000-এর ঘরে। এছাড়াও আরও অনেক কিছু বিষয়ে প্রশ্নের জন্ম দিয়েছে নতুন এই কমিশন। উচ্চ প্রিমিয়ামে অনেক নতুন আইপিও আর রাইটের অনুমোদন যেমন দিয়েছে, তেমনি উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম 2% শেয়ার থাকার মতো আত্মঘাতী সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। আত্মঘাতী এই কারণ এসব উদ্যোক্তারাই প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। তাই তো নতুন করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আসছে না। এসব কারণেই বিশিষ্ট অর্থনীতিবিদরা বলছেন, আস্থা ফেরাতে ব্যর্থ হয়েছে নতুন এই কমিশন। বাংলাদেশের পুঁজিবাজারের সংকট তারল্যের সংকট বলে আমাদের কাছে মনে হয় না। এটা টাকা কম আছে দেখে এটার সংকট আসছে বলে মনে হয় না। বাংলাদেশে পুঁজিবাজারের সংকট আস্থার সংকট। এখানে যারা পুঁজি বিনিয়োগ করে তাদের আস্থা পেতে হবে, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা পেতে হবে। হাসিব হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মানুষের ভালোবাসা আর রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে শেষ বিদায় নিলেন দেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলাম। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে নেওয়া হলে সেখানে ভিড় জমে মানুষের। শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন মাজহারুল ইসলাম। তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসভবনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন শফিক শাহিন।
মানুষ বেঁচে থাকে তার কর্মে। স্থপতি মাজারুল ইসলামও তার কর্মের মাঝে মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবেন, এমনটাই মনে করেন সমাজের গুণীজনরা। মাজারুল ইসলামই দেশের স্থাপত্য শিল্পকে পরিচিত করিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে। জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি সহ দেশের বেশিরভাগ পলিটেকনিক ইনস্টিটিউটের স্থপতি ছিলেন তিনি। ঢাকার মাস্টার প্ল্যানের অন্যতম রূপকার ছিলেন মাজারুল ইসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো তার হাতে তৈরি। শেষবারের মতো নিজের হাতে তৈরি করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে আনা হয় স্থপতি মাজারুল ইসলামের মরদেহ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ব্যক্তিত্ব বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রথম সভাপতি ছিলেন। স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ সহ বিভিন্ন সময়ে প্রগতিশীল আন্দোলন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থেকেছেন। তাই তার চলে যাওয়ার দিন অনেকেই হাজির হয়েছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। সব স্মৃতিতেই ধুলা পড়ে, কিন্তু তারপরেও কিছু স্মৃতি অমলিন থাকে। আসলে স্থপতি মাজারুল ইসলাম বলা, আমি এইভাবে আমরা সবসময় মজু ভাই ডাকতাম। তার মতো একজন বড় মাপের একজন শিল্পী আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছেন। বড় মাপের একজন মুক্তিযুদ্ধের সংগঠক আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন। উনি কন্টেম্পোরারি আর্কিটেকচার এই দেশে প্রতিষ্ঠা করে গেছেন। তার চেষ্টা ছিল দ্রুত সেই স্বাধীনতা স্তম্ভটি শেষ করার। তার জীবনের শেষ দুঃখ রয়ে গেছে যে তিনি দেখে যেতে পারলেন না, এবং তার কাজগুলো তার হয়ে কথা বলবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই চারুকলা ইনস্টিটিউট, সেটাও তার একটা অসাধারণ কাজ। বিশ্বের যে কোনো জায়গা থেকে স্থপতিরা এসে কিন্তু পার্লামেন্ট ভবন এবং এই ভবনটি দেখতে আসে যে এত বছর পূর্বে একটি মানুষ কিভাবে এত দূরদর্শী আধুনিক যুগের উপযোগী একটি ভবন তৈরি করতে পারে। মডার্ন আর্কিটেকচার যে বাংলাদেশে আসলো আমাদের অঞ্চলে, এটার প্রতিকৃত নেই। দেশের জন্য যে মানুষ কাজ করে গেছেন আজীবন, তাকে রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হয় সর্বোচ্চ সম্মান। পরে বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে তার মরদেহ গুলশানের বাসভবনে নেওয়া হয়। সেখানে দেশের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শ্রদ্ধা জানান। বাদ আসর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মাজারুল ইসলামের জন্ম 1923 সালের 25 ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। তিনি রেখে গেছেন স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। তদবির, আইনি মারপ্যাচ এবং সময়োপযোগী আইন না থাকায় ভেজাল বিরোধী অভিযানে কাঙ্ক্ষিত সফলতা আসছে না, বরং ভেজালের বিস্তৃতি অনেক ক্ষেত্রে আরও বেড়ে যাচ্ছে, এমন অভিমত খোদ আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্টদের। খাদ্যের রাসায়নিক সন্ত্রাস নিয়ে আশিকুর রহমান চৌধুরীর ধারাবাহিকের আজ থাকছে 4র্থ পর্ব। ভেজাল বিরোধী এসব অভিযানের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, কেননা এখানে দৃশ্যমান অনেক কিছুই মানুষকে আশাবাদী করে তোলে। তবে এর বাইরেও কিছু বিষয় আছে যা কখনোই কাম্য নয়। আপনি যখন এগুলো করতে যান, কিছু তদবির আসে। এমনও শুনেছি যারা মিডিয়াতে খুব দৃঢ়তার সাথে বলতো যে অন্যায় যে করুক তাকে আইনের আওতায় আনা হবে, তারাও দেখেছি যে অপরাধীদের পক্ষে তদবির করতে। আবার এসব অভিযান অনেক সময় হিতে বিপরীত হয় আইনের মারপ্যাচের কারণে। মোবাইল কোর্টের মাধ্যমে মিডিয়া থাকে একজন অপরাধীকে একদম হাতে নাতে ধরা হয় এবং ভেজাল পণ্য সহ, কিন্তু যখন তাকে সাজা দেওয়া হয়, চৌকস আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণ করে আদালতের মাধ্যমে, আপিল আদালতের মাধ্যমে তাকে জামিনে আনে অথবা তাকে মুক্ত করে। যখন তারা এইভাবে বেরিয়ে চলে আসে, তখন আগে তারা ভীত ছিল এই কাজগুলো করার ক্ষেত্রে, তখন তারা নির্ভীক হয়ে যায়। ভেজালের বিরুদ্ধে যারা মাঠ পর্যায়ে আইন প্রয়োগ করছেন, তাদের অভিজ্ঞতা যে আইনগুলো আছে তা দিয়ে অনেক সময় সমস্যার মূলে যাওয়া যায় না। তাই প্রয়োজন খাদ্যে যে কেমিক্যাল দেওয়া হয় তার বিরুদ্ধে অ্যাসিডের মতো কঠোর শর্ত দিয়ে আইন প্রণয়ন করা।
ভেজালের বিরুদ্ধে অবশ্যই সময় উপযোগী আইন প্রয়োজন যারা আইন প্রয়োগ করছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা প্রদান করা। তবে সব কিছুর আগে প্রয়োজন বিএসটিআই কিংবা এ ধরনের সংস্থা যারা ভেজাল নির্ধারণ করছে তারা ঠিকভাবে ভেজাল নির্ধারণ করতে পারছে কিনা তা নিশ্চিত করা। খাদ্যে মান নির্ণয় করার সংস্থা বিএসটিআই ভেজালের বিরুদ্ধে কতটা তদারকির ভূমিকা পালন করছে তা নিয়ে প্রশ্ন আছে। তবে সংস্থাটি বলছে তাদের নিজেদের জনবল সহ নানা সংকটের কথা, বলছে অন্যান্য সংস্থারও দায়িত্ব পালনের কথা। বিএসটির ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করতেছে, সেরকম সিটি কর্পোরেশন, ভোক্তা অধিকার, পাবলিক হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, সবাই আমরা সম্মিলিতভাবে কাজ করি। সেটা কি করা হচ্ছে সম্মিলিতভাবে? আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি। এখন বিষয়টা কিন্তু আপনাদের বিবেচ্য বিষয়টা আপনাদের কাছে। তবে ব্যবস্থা যতভাবেই নেওয়া হোক না কেন তাতে কখনোই কাঙ্ক্ষিত ফল আসবে না যদি মানুষের মধ্যে সচেতনতা না আসে। যে সচেতনতার মাধ্যমে ভেজালের সাথে জড়িত ব্যক্তিটি বুঝতে পারবেন একজন খুনি হয়তো একজন মানুষকে খুন করছে, কিন্তু সে ভেজালের মাধ্যমে খুন করছে অসংখ্য মানুষ। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এনটিভির সন্ধ্যার খবর। এবার পূর্বাচল রিজন টাউন বিরতি, ফিরে এসে থাকছে আল বদর, আল শামস এবং রাজাকার বাহিনী গঠনের হোতা ছিলেন গোলাম আজম, সাক্ষীর জবানবন্দি। দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে এনটিভির কৌতুক বিষয়ক রিয়েলিটি শো হাসো। ফিরে এলাম সন্ধ্যার খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। পৃথক বাস দুর্ঘটনায় ভারত ও নেপালে মারা গেছে 51 তীর্থযাত্রী। দুপুরে নেপালের রাজধানী কাঠমান্ডুর দক্ষিণ পশ্চিমাঞ্চলের পড়শি শহরের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে 36 জন নিহত হয়। চালকসহ 75 জনকে নিয়ে বাসটি ভারত ও নেপালের সীমান্তের কাছে অবস্থিত ত্রিবেণী তীর্থস্থানে যাচ্ছিল বলে জানায় পুলিশ। এদিকে শনিবার রাতে ভারতের জম্মু শ্রীনগর হাইওয়েতে বাস খাদে পড়ে মারা যায় আরও 15 তীর্থযাত্রী। এ ঘটনায় আহত হয়েছে আরও 18 জন। এবার খেলার খবর। পাওনা অর্থ চেয়ে চেয়ে হতাশ রাজস্ব বোর্ড কর্মকর্তারা। আর কোনো সময় দিতে চান না বিপিএল এর 6 ফ্র্যাঞ্চাইজিকে। প্রাপ্য রাজস্ব বুঝে পেতে এখন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন এনবিআর কর্মকর্তারা। অন্যদিকে রাজস্ব বোর্ড হার্ড লাইনে যাওয়ার অর্থ বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্মকর্তাদের। রিপোর্ট সুব্রত বাবির। শেষও যেন শেষ হচ্ছে না বিপিএল এর প্রথম আসরটা। দ্বিতীয় আসর বসার সময় সমাগত হলেও 6 ফ্র্যাঞ্চাইজি, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গেম অন স্পোর্টস, সম্প্রচার সংস্থা এবং এর সঙ্গে জড়িত আরও অনেক জায়গা থেকেই এখনও প্রাপ্য রাজস্ব বুঝে পাচ্ছে না রাজস্ব বোর্ড। দফায় দফায় সময় নেবার পর অবশেষে ফ্র্যাঞ্চাইজিগুলো 6 তারিখে রাজস্ব বোর্ডের সাথে এক মিটিং করে কথা দিয়েছিল জুনের মধ্যেই এনবিআর এর প্রাপ্য অর্থের বেশিরভাগই বুঝিয়ে দেবে। রাজস্ব বোর্ডের ধারণা অনুযায়ী বিপিএল থেকে রাজস্ব খাতে কম করে 15 কোটি টাকা আসার কথা থাকলেও রাজস্ব আদায় হয়েছে কেবল 2.5 কোটি টাকার মতো। আমরা আর কোনো সময়সীমা দিতে চাই না এবং আর কোনো সময়সীমা দেওয়া আমাদের কাছে অর্থহীন মনে হচ্ছে। এমন নয় যে পেমেন্ট হয়নি, পেমেন্ট যেহেতু হয়ে গেছে সরকারের যে পাওনা টাকা সেটা দিতে হবে এবং তার জন্য আমাদের ওই যে একটু আগে আমি বলেছি যে আমাদের আয়কর অধ্যাদেশের চ্যাপ্টার 16-এ যে সকল মেজার নেওয়া যাবে সেগুলো পরিষ্কার করে বলে দেওয়া আছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে শেষ আসরের সমুদায় পাওনা অর্থ 21 জুলাইয়ের মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য চিঠি দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বেঁধে দেওয়ার ডেডলাইনের মধ্যে যেসব ফ্র্যাঞ্চাইজি অর্থ পরিশোধে ব্যর্থ হবে তাদের সাথে নতুন কোনো চুক্তিতে যাবে না গভর্নিং কাউন্সিল। দরকার পড়লে নতুন ফ্র্যাঞ্চাইজি খোঁজার কথাও জানিয়ে দিয়েছে গভর্নিং কাউন্সিল। খবর নিয়ে জানা যায় একমাত্র বরিশাল বার্নার্সের কাছ থেকে ছাড়া বাকি দলগুলো থেকে সেরকম রাজস্ব পায়নি এনবিআর। তাই গভর্নিং কাউন্সিলের মতো তারাও কঠোর পদক্ষেপ নেওয়ার পথেই হাঁটছে। আমার মনে হয় দে উইল ডু ইট উইদিন দিস টাইম ফ্রেম যেটা এনবিআর এর সাথে কথা হচ্ছে, এবং আই থিঙ্ক দে উইল ডু ইট বিফোর ইভেন এনবিআর ইজ ফোর্সড টু টেক এনি লিগ্যাল স্টেপস। বিপিএল এর মতো আসর যেখানে কোটি কোটি টাকার ব্যাপার যুক্ত,
যেখানে যুক্ত এনবিআর এর রাজস্ব পাওয়ার বিষয়টি, সেরকম একটি আসরে এবারের থেকে শিক্ষা নিয়ে আগামী আসরগুলো একজন এনবিআর কর্মকর্তাকে বিপিএল গভর্নিং কাউন্সিলে অন্তর্ভুক্ত করলে অনেক সমস্যার সমাধান হবে বলে ধারণা ফ্রাঞ্চাইজি ও রাজস্ব বোর্ড কর্মকর্তাদের। সুব্রত ববি, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে একেএসটিএমটি বার শিরোনামগুলো আরেকবার। ভিসি প্রো ভিসির অপসারণে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন বুয়েটের আন্দোলনরতরা, কাল গণ অনশন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব, কিন্তু তার সুবিধাজনক হবে না, মন্তব্য জাপানি রাষ্ট্রদূতের। বাজেট ঠিক করার অঙ্গীকার রাখছেন না এসিসির কর্ণধাররা, আস্থাহীনতাকেই দরপতনের কারণ বলছেন অর্থনীতিবিদরা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলাম। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।